প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো এবং নিরাপদে রয়েছো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো এবং নিজের যত্ন নাও। সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তো আমি আশা করি তোমরা ঠিক মতো পড়াশোনা করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি আসছি তোমাদেরকে ক্লাস 6 এর অষ্টম অধ্যায় মিশ্রণ নিয়ে। তো মিশ্রণ অধ্যায় থেকে মোটামুটি সবসময় আমি দেখি একটা প্রশ্ন আসে। তো আসলে আমরা দেখে নিই মিশ্রণটা কি। আমাদের দৈনন্দিন জীবনে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মিশ্রণের বিভিন্ন উদাহরণ দেখতে পাই। যেমন এক্সাম্পল বলতে পারি আমি, প্রচুর গরম, তাই না? এই গরমে আমরা বাইরে থেকে আসলে কিছুটা কি করি, আমরা চিনি, লবণ এবং লেবু দিয়ে পানি দিয়ে শরবত করে খাই। আবার দেখো বাইরে গেলে ঝালমুড়ি খাই। তাই আসলে এগুলো সবই কিন্তু মিশ্রণের উদাহরণ। আবার আমরা অনেক সময় কি করি, ময়দা দিয়ে পানি দিয়ে গুলে থাকি। হ্যাঁ, এগুলি সবই মিশ্রণ। আসো তাহলে আমরা দেখি মিশ্রণটা কাকে বলে। দুইটা এক্সাম্পল হতে কিন্তু দেখা যাচ্ছে, আমি যে ঝালমুড়ির কথা বললাম আর চিনির শরবতের কথা বললাম, দুইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপাদান থাকে, মানে একের অধিক উপাদানের সংমিশ্রণ দেখা যাচ্ছে। আসলে এই জিনিসটাই হচ্ছে কি মিশ্রণ, মানে একের অধিক উপাদান নিয়ে যখন আমরা একটা দ্রবণ তৈরি করব, সেটাই আসলে মিশ্রণ। এখন দেখো, আমি তো দুইটা এক্সাম্পল দিয়েছিলাম। একটা দিয়েছিলাম কি শরবতের কথা বলেছিলাম, আরেকটা হচ্ছে চিনির শরবত, আরেকটা হচ্ছে ঝালমুড়ি। না, তো আমি একটা চিনির শরবত তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, এটা তুমি একটু বুঝতে পারবে। আমি আধা গ্লাস পানি নিয়েছি। হ্যাঁ, আধা গ্লাস পানিতে আমি 2 চামচ চিনি ছেড়ে দিই। দেখো, এই যে 1 চামচ, আরেক চামচ চিনি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো কি দেখা যায়। চিনিটা কি সম্পূর্ণ মিশে যাচ্ছে। এবং আমি যদি আরো এটাকে নাড়া দেই, তাহলে একসময় কিন্তু চিনিটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এর অর্থ হচ্ছে কি, এই যে চিনি বা গ্লুকোজ যেটা রয়েছে, এটা কিন্তু পানিতে সম্পূর্ণভাবে মিশে যায়। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা আর এই উপাদানগুলো বা পদার্থগুলোকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, মানে পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে গিয়েছে। এটা কিন্তু এক ধরনের মিশ্রণ। হ্যাঁ, আবার দেখো ঝালমুড়ির কথা বলেছি। ঝালমুড়িতে কি হয়েছে, ঝালমুড়িতে কি থাকে, ঝালমুড়িতে তোমার পেঁয়াজ থাকে, মুড়ি থাকে, এরপর তোমার চানাচুর থাকে। এগুলো সংমিশ্রণে কিন্তু একটা মিশ্রণ তৈরি করা হয়। কিন্তু এই যে ঝালমুড়িটা, এখানে কিন্তু তুমি প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে বের করতে পারো। বুঝতে পেরেছো? মানে আলাদা করতে পারে। তাহলে এই দুইটা মিশ্রণের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে প্রথমটা দেখিয়েছি, চিনির দ্রবণ যেটা তৈরি করেছে, সেটা চিনির পানিটাকে সম্পূর্ণভাবে মিশে যায়। এটা হচ্ছে কি এক ধরনের মিশ্রণ। এই মিশ্রণটাকে আমি কি বলতে পারি, এই যে বোর্ডে তুমি একটু দেখো, তুমি যদি একটু বোর্ডে দেখো, তাহলে এই ধরনের মিশ্রণকে আমি সমসত্ব মিশ্রণ বলতে পারি। সমসত্ব মিশ্রণ তাহলে কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বলতে পারবে। সমসত্ব মিশ্রণটা হচ্ছে ওই মিশ্রণ যেখানে তুমি যে উপাদানগুলো বা পদার্থগুলো দিয়েছো, যা দ্রবণে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, সেটাই হচ্ছে আমার সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণটা হচ্ছে কি, অসমসত্ব মিশ্রণটা হচ্ছে দ্রবণে উপাদানগুলো সম্পূর্ণভাবে আসলে মিশ্রিত হবে না, প্রত্যেকটা উপাদানকে তুমি আলাদা আলাদাভাবে পৃথক করতে পারবে, সেটাই হচ্ছে আমার অসমসত্ব মিশ্রণ। তো আমি আশা করি আর একটু বুঝতে পেরেছো যে মিশ্রণ কাকে বলে। মিশ্রণ হচ্ছে কি বিভিন্ন উপাদানকে আমি যখন মিশাবো, সেটাই আসলে মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ, ওই যে চিনির পানি আর হচ্ছে কি আরেকটা হচ্ছে ঝালমুড়ি। হ্যাঁ, তো তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণটা কি। এখন আসলে যে আমি যে বললাম দ্রবণ, হ্যাঁ, বারবার কিন্তু বলছি চিনির পানি দিয়ে আমি একটা কি করেছি, একটা দ্রবণ তৈরি করেছি। চিনির পানি একটা দ্রবণ। তাহলে এই চিনির পানির দ্রবণটা যদি আমি একটু অঙ্কন করি, দেখো তো কেমন দেখায়। হ্যাঁ, আমি তোমরা একটু দেখো তো, কিছুটা বুঝতে পারো নাকি। এখানে আমি কি নিয়েছি, পানি নিয়েছি আর নিয়েছি হচ্ছে চিনি। চিনিটা তোমার পানিতে কি হচ্ছে, সম্পূর্ণভাবে ঘুরে যায়। তাহলে এই পানি আর এই চিনির সমন্বয়ে আমার কি তৈরি হয়েছে, একটা দ্রবণ তৈরি হয়েছে। তাহলে আসলে দ্রবণ কাকে বলে সেটা একটু জেনে নেই। দ্রবণটা আসলে কি, দ্রবণটা হচ্ছে তোমার দ্রব্য আর কি দ্রাবকের সমন্বয়ে দ্রবণ তৈরি হয়ে থাকে। এখন এখানে কথা হচ্ছে যে তোমার দ্রাবকটাকে আর দ্রব্যটাকে কে। আবার এই জিনিসগুলো কি, আসলে কি এই যে পানিটা আমরা নিয়েছি, যাতে তোমার কি চিনিটা সম্পূর্ণভাবে ঘুলে গিয়েছে। তুমি চিনি বাদ দাও, লবণ নাও, লেবু নাও, দেখো
আরেকটা কি দ্রাবক। সেই জিনিসগুলো মানে তুমি বুঝতে পারো, ভুলে যাও, একটু বুঝে নাও। আরেকটা হচ্ছে দ্রাবক। দ্রাবক কি? দ্রাবক হচ্ছে সেই পদার্থটা যা দ্রবীভূত করে, যেমন পানিটা চিনিটাকে ঘুরিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে কি দ্রাবক। হ্যাঁ, তাহলে দ্রাবক আর দ্রবক এই দুইটার সমন্বয়ে আমার কি তৈরি হয়ে গেল? দ্রবণ তৈরি হয়ে গেল। ওইটাই বলেছিলাম চিনির পানি। হ্যাঁ, আমি যদি একটু তোমাকে দেখাই আরেকবার, তাহলে তুমি বুঝবা। এই যে চিনি, আমি যে চিনি দিয়েছিলাম, এটা কিন্তু একটা দ্রবণ। এটা কি কি রয়েছে? এটা কি কি রয়েছে? পানি রয়েছে আর চিনি রয়েছে। তাহলে পানি আর চিনির সমন্বয়ে কিন্তু আমার দ্রবণ তৈরি হয়েছে। যখন আমি এটা চিনি দিয়েছিলাম, চিনিটা কি ছিল? আমার দ্রব, যা পানিতে মিশে গিয়েছে, তাহলে এটা দ্রব। আর যখনই আমি পানি নিয়েছি, আর পানিটা হচ্ছে কি দ্রাবক, যা পানি চিনিকে কি করছে? ঘুলতে সাহায্য করেছে। তাহলে এই যে পানি বা আর চিনি এই দুইটার সমন্বয়ে আমার দ্রবণ তৈরি হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের কি? দ্রবণ। আচ্ছা, এখন আসো এর সাথে সাথে এটা দিয়ে আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রাটা আসলে কি? দেখো, আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। হ্যাঁ, আমি আরেকটা গ্লাস নিই। আরেকটা গ্লাস নিয়ে দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে। আমি আরেকটা গ্লাস নিয়ে আমি যদি এটা 3 চামচ চিনি দেই, এই 3 চামচ চিনি নিয়ে আমি যখন এটা ঘুরবো, হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে আমার প্রথম গ্লাস আর এটা হচ্ছে দ্বিতীয় গ্লাস। তারপর অত থেকে কোনটা বেশি মিষ্টি লাগবে? অবশ্যই দ্বিতীয় গ্লাসে আমি 3 চামচ চিনি দিয়েছি, আর প্রথম গ্লাসে আমি 2 চামচ চিনি দিয়েছি। তাহলে এই যে 3 চামচ চিনি দিয়েছি, অবশ্যই এটা কি আমার বেশি মিষ্টি লাগবে। তাহলে এটা কি তোমার এই যে দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা মানে কি ঘনত্ব, এটা বেশি। এখানে যদি আমি আরো 2 চামচ চিনি দেই, তাহলে কি হবে? আরো বেশি ঘন হয়ে যাবে, আরো বেশি মিষ্টি লাগবে। যা আমাদের বেশি মিষ্টি লাগবে সেটাই তো আমার, সেখানে তো ঘনত্ব বেশি, মানে জিনিসটা বেশি ঘন। হ্যাঁ, আর যখন আমি 2 চামচ চিনি দিচ্ছি, তখন সেটা হচ্ছে কি আমার পাতলা দ্রবণ। বুঝতে পেরেছো? ঘন দ্রবণ আর পাতলা দ্রবণ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো এই যে দ্রবণের ঘনমাত্রা আর দ্রবণ, এগুলো বুঝতে পেরেছো। এখন তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু লিখে পাঠাও, যে আমি দেখি আমি যা পড়েছি, সমসত্ব, অসমসত্ব, মিশ্রণ, দ্রবণ, দ্রবণের ঘনমাত্রা, এগুলোতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু ইনফর্ম করো। আমি একটু দেখি নি কোনো সমস্যা রয়েছে নাকি, একটু কমেন্ট করো। হ্যাঁ, তাহলে আমি আসলে কমেন্টগুলো দেখলাম, তোমাদের মোটামুটি কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা চলে যাই দ্রবণের ঘনমাত্রা, বুঝেছো? আচ্ছা, এখন দ্রবণের ঘনমাত্রা মানে পাতলা দ্রবণ আর কি ঘন দ্রবণ। চিনি যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি ঘন দ্রবণ। মানে চিনি নাও, তুমি লবণ নাও, লবণ বেশি করে দাও, তাহলে সেটা ঘনত্ব বেশি হবে। হ্যাঁ, এখন তোমার দ্রবণের ঘনমাত্রা। এরপর আসো আমরা চলে যাই সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এই যে আমি যে এখানে চিনি দিলাম, 3 চামচ 4 চামচ চিনি দিলাম, এখানে যদি আমি 10 চামচ চিনি দিই, তাহলে কি হবে? তখন কি আর ঠিক মতো ঘুরবে? এই যে আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, মোটামুটি আমার এগুলো সব ভুলে যাচ্ছে। কিন্তু আমি যদি 10 চামচ চিনি দেই, তাহলে কি সেই জিনিসগুলো ঘুরবে? হ্যাঁ, চিনিটা কি সঠিকভাবে ঘুরবে? না, চিনিটা আসলে তখন আর ঘুরতে চাবে না। হ্যাঁ, অনেক সময় লাগবে ঘুরতে ঘুরতে, আর হয়তো অনেক সময় লাগবে। তাহলে যে পর্যন্ত চিনিটা আমার সর্বোচ্চ যে পরিমাণ চিনি দিলে সেটা পানিতে বা সম্পূর্ণভাবে ঘুরে যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার সমসত্ব দ্রবণ। সেই দ্রবণটাকে আমি কিন্তু সমসত্ব দ্রবণ বলবো। এই একটা জিনিস থেকে কিন্তু সব বুঝানো যায় বা বোঝা যায়। দেখো, আবার বলছে, এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে গিয়েছে, গ্লাসে কোনো প্রকার চিনি নেই। কিন্তু আমি যদি এখন যে এখানে আরো
দেয় তাহলে ভুলে যাবে অবশ্যই, তাহলে কিন্তু হবে না। একটা নির্দিষ্ট পরিমাণ পানির কথা বলেছে। ধরো আমি 100 মিলিলিটার 100 মিলিলিটার পানি নিলাম, নিয়ে আমি সেখানে 8 চামচ চিনি দিলাম, তাহলে কিন্তু সেটা ভুলতে পারছে। কিন্তু যখন আমি 9 চামচ চিনি দিব সেটা কিন্তু আর ভুলবে না। যে পরিমাণ দ্রব্য আমার দ্রবীভূত হচ্ছে সেটাকে আমি কি বলবো, সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আসো দ্রবণীয়তা। এই যে আমার যে ভুলছে, হ্যাঁ, সর্বোচ্চ কি পরিমাণ 8 চামচ চিনি নিলাম, এটা আমার ভুলে দিল, ঠিক আছে, এই সম্পৃক্ত দ্রবণ বলতেছে। এখন আমরা যখন চিনি শরবত খাই, লেবুর শরবত খাই, সেটাকে আমরা সর্বোচ্চ পরিমাণে তোমার নিতে কি বলে যে সর্বোচ্চ পরিমাণে চিনি তো দেই না, আর অনেক লবণও দেই না। কিন্তু যখন আমরা একটু 2 চামচ চিনি দিলাম, হ্যাঁ, এই যে এখানে 3 চামচ চিনি দিলাম, এটাই কিন্তু একটা অসম্পৃক্ত দ্রবণ, কারণ এতে আমি আরো চিনি দিলে এটা আবার ভুলবে। তো যখনই আমার ভুলার অপশন থাকবে, হ্যাঁ, যে আমি দিচ্ছি চিনি আর ভুলছে, তাহলে এটাই কিন্তু আমার অসম্পৃক্ত দ্রবণ। যা আমি তৈরি করেছি, 3 চামচ চিনি, তোমার 100 মিলিলিটার পানি দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছে, এই চিনিটাকে কিন্তু সম্পূর্ণ ভুলে গেছে। আমি যদি আরেক চামচ চিনি দেই তাহলে এটা ভুলবে না? অবশ্যই ভুলবে। তাহলে এই ধরনের মিশ্রণকে আমরা কি বলতে পারি? অসম্পৃক্ত মিশ্রণ বা অসম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝতে পেরেছো সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ জিনিসটা একটু কঠিন। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যে শরবতগুলো খাই সেগুলি কিন্তু অসম্পৃক্ত দ্রবণ, আর যে শরবতগুলো নির্দিষ্ট তাপমাত্রা আমি দিব আর ভুলবে না, সেটাই হচ্ছে কি আমার সম্পৃক্ত দ্রবণ। আসো তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণে চলে গেল। এখন দ্রবণীয়তা। দ্রবণীয়তা আসলে কি? দ্রবণীয়তা জিনিসটা আসলে কি? হ্যাঁ, দ্রবণীয়তা এই যে আমি যদি তাপমাত্রা বাড়িয়ে দেই, হ্যাঁ, তোমার 100 মিলিলিটার যাই পানি নিলাম, 100 মিলিলিটার পানি নিয়ে আমি তোমার কি করলাম, 100 মিলিলিটার পানিতে তোমার 100 মিলিলিটার পানিতে আমি কি করেছি, চিনি নিয়েছি। যে বললাম না 8 চামচ চিনি, আসলে 8 চামচ চিনি যদি আমি গ্রামে পরিমাপ করি তাহলে এটা হবে কি 211.4 গ্রাম চিনি হবে। এই যে 211.4 গ্রাম চিনি, এটা কি করে সর্বোচ্চ 25 ডিগ্রি তাপমাত্রা এবং 100 মিলিলিটার পানিতে সে দ্রবীভূত হবে। এটাই হচ্ছে কি আমার দ্রবণীয়তা। হ্যাঁ, আমি যদি চিনির পরিমাণ বাড়িয়ে দেই বা পানির পরিমাণ বাড়িয়ে দেই তাহলে কিন্তু এই 211.4 গ্রাম পানিতে কিন্তু যে দ্রবণটা পাবো সেটা কিন্তু সেখানে ডিফারেন্স হবে, মানে তারতম্য দেখা যাবে। আবার যদি বলি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো আমি 100 গ্রাম পানি নিলাম, 100 মিলিলিটার পানি নিলাম, সরি গ্রাম তো হবে না, 100 মিলিলিটার পানি নিলাম। হ্যাঁ, 100 মিলিলিটার পানি নিয়ে তাপমাত্রা দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আমি কি করলাম, লবণ দিলাম 34 গ্রাম। তাহলে এটা সম্পূর্ণভাবে ভুলবে। তাহলে এটা কি আমরা কি বলবো, দ্রবণীয়তা। বুঝতে পেরেছো? তাহলে দ্রবণীয়তা কি? আর দ্রবণীয়তা তাহলে লবণে খেতে হবে কি 36 গ্রাম আর চিনি খেতে হবে 211.4 গ্রাম। আচ্ছা, এখন কিন্তু আমি কিছুক্ষণ ধরে বলতেছিলাম যে পানি দ্রাবক, পানিটা হচ্ছে দ্রাবক, তাই না? যে পানিতে আমি লবণ দিচ্ছি, পানিতে আমি চিনি দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, এগুলো হচ্ছে আমার দ্রাবক। এখন একটা কথা আছে যে সর্বজনীন দ্রাবকটা কি? সর্বজনীন মানে কি? আদর্শ দ্রাবকটা কি? আচ্ছা, আসো, এই যে পানি, এই পানিতে কি হয়, অজৈব পদার্থ, জৈব পদার্থ, অনেক জৈব পদার্থ আছে, আর সব অজৈব পদার্থ সবই কি হয়, মিশ্রিত হয়ে যায়। তাহলে জৈব পদার্থ আর অজৈব পদার্থ বুঝতে পারছো যে অজৈব পদার্থ তোমার ক্যালসিয়াম রয়েছে, এগুলো তোমার পানিতে কি হয়, সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। আর কিছু অজৈব পদার্থ বললাম, আর কিছু জৈব পদার্থ রয়েছে, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এরাও পানিতে মোটামুটি মিশে যায়। তাহলে পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রব্য। কেন? কারণ পানিতে সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হতে পারে, এটার জন্য একে বলা হচ্ছে কি সার্বজনীন দ্রাবক। পানিতে, আবার বলছি, পানিতে সর্বোচ্চ পরিমাণে সবচেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত হয়, এটার জন্য এটাকে সর্বজনীন দ্রাবক বলা হয়। আচ্ছা, এখন আসো, সর্বজনীন দ্রাবক তো আমরা বুঝতে পারলাম। এখন তোমাদের বইতে রয়েছে সমসত্ব মিশ্রণ প্রস্তুতকরণ ও তার পৃথকীকরণ। তো এই যে সম্পৃক্ত দ্রবণ, দ্রবণীয়তা, এগুলি বুঝতে পেরেছো। সর্বজনীন দ্রাবকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা এক কথা
পানি নিয়ে সেটা চিনি দিলাম, চিনিটা কি গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজটা নিলাম। এখন এই গ্লুকোজটা তো সর্বত্র সমানভাবে বিন্যস্ত হয়েছে নাকি, সব জায়গায় সমানভাবে বিন্যস্ত হচ্ছে নাকি, এটাই হচ্ছে কি সমসত্ব মিশ্রণ, মানে ওই তোমার উপাদানটি সমভাবে দ্রবণের সমভাবে বন্টন হয়েছে নাকি। যেমন দেখো সমসত্ব মিশ্রণে আমি একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু বলতে পারি তোমাদের, তুমি এই যে 100 মিলি পানি নিলাম, নিয়ে আমি চিনি দিলাম, হ্যাঁ মানে গ্লুকোজ যদি দিয়ে আমি যদি এই পানিটাকে 4টা ছোট ছোট বাটিতে রেখে দেই, রেখে দেওয়ার পর ওটাকে যদি আমি তাপ দেই, তাপ দিলে কি হবে, তাপ দিলে এই পানিটা শুকিয়ে যাবে। হ্যাঁ একই পরিমাণ পানি নিতে হবে, ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট বিকারে যদি আমি 4টা ছোট ছোট বিকারে আমি একই পরিমাণ মানে 50 করে পানি নিলাম, এটা কি গ্লুকোজ পানি, 50 মিলিলিটার করে পানি নিলাম, পানি নিয়ে আমি সেটাকে তাপ দিলাম, তাপ দিয়ে আমি যদি সেটা লক্ষ্য করি তাহলে দেখবো যে সব বিকারে সমান পরিমাণে পানি তো উড়ে যাবে, সমান পরিমাণে গ্লুকোজ রয়েছে, এবং সেটা যদি আমি মেপে দেখি তাহলে দেখবো তার পরিমাণ কিন্তু সবগুলো বিকারে সমান থাকে। তাহলে এই যে তোমার পরীক্ষাটা এর মাধ্যমে প্রমাণিত হয় যে এই গ্লুকোজটা পানিতে সমানভাবে মিশ্রিত হয়ে গিয়েছিল, আর এটাই হচ্ছে কি আমার সমসত্ব মিশ্রণ। এখন এই যে আমি এই যে পরীক্ষাটা তোমাদেরকে বললাম যে একটা তোমার কি নিব, আমি বিকারে সব 4টা বিকারে 50 মিলিলিটার করে পানি নিলাম, নিয়ে সেখানে আমি তাপ দিলাম, পানিটা বাষ্প হয়ে উড়ে গেল, গ্লুকোজটা রইলো, এই যে বাষ্প হয়ে উড়ে গেল এটাই কিন্তু বাষ্পীভবন প্রক্রিয়া। হ্যাঁ এগুলি আসলে মুখস্থ করার কিছু নেই, এগুলি একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা বোঝানো যায় যে আমি পরীক্ষাটা করলাম দেখলাম পানিটা উড়ে গেল, হ্যাঁ আর কি হলো আমার গ্লুকোজটা রয়ে গেল, কঠিন পদার্থটা রয়ে গেল, তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমি কি বলবো, বাষ্পীভবন। আচ্ছা এটা হচ্ছে আমার সমসত্ব মিশ্রণ, আমরা কি করলাম তাহলে প্রস্তুত করলাম, ওই গ্লুকোজ দিয়ে পানি তৈরি করলাম, এটা প্রস্তুত করে পৃথকীকরণ কি তাপ দিলাম, তাপ দিয়ে গ্লুকোজটাকে আমরা কিন্তু আবার পুনরায় ফেরত পেয়েছি, এটাই হচ্ছে আমার পৃথকীকরণ পদ্ধতি। এখন আসো আমাদের আরেকটাই হচ্ছে কি অপরিষ্কার লবণ থেকে বলেছে পরিষ্কার লবণ প্রস্তুত করা। আসলে কি এটা অনেক লবণ থেকে অপরিষ্কার লবণ থেকে পরিষ্কার লবণ প্রস্তুত করা। আমরা অপরিষ্কার লবণ বলতে কি বুঝি, অপরিষ্কার লবণ বলতে বুঝি হচ্ছে তোমার যে সাগর থেকে যে লবণটা তুলে নেওয়া হয় সেখানে কিন্তু প্রস্তুতকরণ করা হয় না, সাগর থেকে লবণটা তুলে নিয়ে আসে সেখানে বালি থাকে, বিভিন্ন ধরনের ময়লা থাকে, হ্যাঁ লবণ থাকে, সেটাই হচ্ছে অপরিষ্কার লবণ। এই অপরিষ্কার লবণটাকে আমরা কিভাবে পরিষ্কার করবো, এটা যদি আমি এক কথায় সহজেই বোঝাতে চাই তাহলে সেটা হচ্ছে কি আমরা প্রতিদিন চা তৈরি করি, চা তৈরি করার সময় কি করি, তোমার চা পাতাগুলো ছেঁকে নেই, চা পাতাগুলো আলাদা হয়ে যায়, চাটা কি হয়ে যায় লিকারটা আলাদা হয়ে যায়, ওটা এটা সেম পদ্ধতি যে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা লবণটাকে আমরা কি করবো ছাঁকবো, হ্যাঁ ছাঁকন পদ্ধতি। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, আমার এই পরীক্ষাটা করার জন্য কিছু উপকরণ লাগবে। উপকরণগুলো কি, একটা ফিল্টার পেপার লাগবে, একটা ফানেল লাগবে, একটা বিকার লাগবে, বুঝতে পেরেছো, একটা স্ট্যান্ড লাগবে, আর একটা হচ্ছে কি তোমার তোমার তাপ দেওয়ার জন্য ট্রিপল জালি লাগবে। আচ্ছা যাই হোক, এখন আসো এই যে ফিল্টার পেপার, এই পেপারটাকে আমরা কি করবো 4 ভাগ করবো, যেভাবে অর্ধেক করে অর্ধবৃত্তাকার করে আবার এটাকে 4 টুকরা করে 3 পাশ একদিকে রাখবো আর এক পাশটা খোলা রাখবো। হ্যাঁ এখন এইরকম করে আমি যে ধরনের ফানেলের মধ্যে এটাকে বসিয়ে দিব, তারপর বসিয়ে দিয়ে নিচে আমি এটা বিকার রাখবো এবং স্ট্যান্ডের সাহায্যে লাগিয়ে দিব। তারপর এখানে আমি যদি তোমার এই অপরিষ্কার লবণটা আস্তে আস্তে করে পানিটা ঢালি, অপরিষ্কার লবণের পানিটা যদি ঢালি তাহলে কি হবে বলো তো দেখি, তাহলে ময়লাগুলো এখানে জমা থাকবে আর পরিষ্কার পানিটা কিন্তু এই বিকারে এসে জমা হবে, তাই না? তাহলে এই যে বিকারে এসে জমা হলো আর ময়লাগুলো এখানে রয়ে গেল, তাহলে এখানে কি এই পদ্ধতির মাধ্যমে আমি অপরিষ্কার লবণ থেকে কি পরিষ্কার লবণের পানিটা পাচ্ছি না? এখন এই বিকারটাকে আমি নিয়ে আসি, হ্যাঁ স্ট্যান্ড এখান থেকে সরিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি কি করবো তাপ দিব। এই যে তোমার তাপ দিলে তোমার কি হবে, তাপ দিব আবার উড়ে চলে যাবে এটা। এখন এই যে এখানে কি রইল, ময়লা রয়ে গেল, তাহলে এটাই আমার এই পদ্ধতিটাই হচ্ছে কি আমার পরিস্রাবণ, মানে ছেঁকে নেওয়া। হ্যাঁ পরিস্রাবণ, যে আমি ময়লাগুলোকে কি করতে পারি সহজে ছেঁকে নিতে পারছি, এই পদ্ধতির নাম হচ্ছে কি পরিস্রাবণ, মানে অপরিষ্কার লবণ থেকে পরিষ্কার লবণগুলো প্রস্তুত করতে পারি। আচ্ছা আসো এখন আমার অপরিষ্কার লবণ থেকে পরিষ্কার লবণ প্রস্তুত করার পদ্ধতি তোমাদেরকে বুঝালাম যে পরিস্রাবণটা কি, ওই চা পাতা যখন ছাঁকনিতে থাকে সেই পদ্ধতিটাই আসলে কিন্তু পরিস্রাবণ। এখানে তোমার ই করা হয়েছে
লবণ থেকে এই থিওরিটা কিন্তু আমাদের মিলে যায়। আচ্ছা এখন আসো, তোমাদের বইতে রয়েছে যে সাসপেনশন আর কলয়েড। সাসপেনশন আর কলয়েড, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল হিসেবে। একটু দেখো যে আমি এক গ্লাস পানি নিয়েছি এবং এই পানিতে আমি কি করব, একটু দেখো। হ্যাঁ, সাসপেনশনটা আসলে কি, এটা আমি একটু পানি নিলাম, পানিতে আমি একটা একটু ময়দা, দেখো কি একটু ভালো করে দেখো, এই যে ভুলে গেল মনে হচ্ছে না, পানিতে ময়দা দিয়েছে, এটা কিন্তু ভুলে গিয়েছে। আচ্ছা ভালো কথা, ভুলে গেল, একটু লক্ষ্য করো তো, এই যে পানিতে ময়দাটা দিয়েছে, কিছু দেখি সম্পূর্ণভাবে মিশে গিয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু মিশে যায়নি, কিছুটা কি পাউডারের মতো রয়ে গেছে। হ্যাঁ, এটা যদি কিছুক্ষণ রেখে দেয়, তোমরা বাসা অবশ্যই প্র্যাকটিক্যালি এগুলো করবা। হ্যাঁ, আমি যেটা রেখে দিই দেখবা এখানে পরিষ্কার পানি জমা হচ্ছে আর নিচে পানিটা কি ঘোলাটে হয়ে যাচ্ছে, মানে এখানে তলানি সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে সাসপেনশন। বুঝতে পারছো? মানে কি, দ্রবণের উপাদানগুলো যখন তলানি সৃষ্টি করে সম্পূর্ণভাবে সমানভাবে মিশ্রিত হয়ে যায় না। এই দেখো পানিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর নিচে পানিটা কি ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে এই পদ্ধতি বা এই যে পানিটা তলানি, পানিতে তলানি সৃষ্টি হয়েছে, এটাই কিন্তু সাসপেনশন। বুঝতে পেরেছো? এখন আসো, হ্যাঁ, কলয়েডটা কি? এই কলয়েড আর সাসপেনশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কলয়েডটা হচ্ছে যখন দ্রবণের দ্রবগুলো সর্বত্র সমানভাবে মিশে যায় না, তোমার ছড়িয়ে ছিটিয়ে ভাসমান অবস্থায় থাকে, সেটাই হচ্ছে কলয়েড। যেমন দুধের কথা কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, দুধ যখন আমরা দেখি তখন তোমার দেখবা এক গ্লাস দুধ দিলা, দেখবা দুধের উপরে কি যেন চর্বির মতো জমে আছে, ভাসতেছে, ভাসমান রয়েছে, তাই না? এটাই হচ্ছে আসলে কলয়েড। মানে কলয়েডে দ্রবগুলো ভাসমান থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কলয়েড। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কলয়েড আর সাসপেনশনটা কি? কলয়েডে উপাদানগুলো মিশ্রিত হয় না, সম্পূর্ণভাবে ভাসমান থাকে, আর সাসপেনশনে তলানি জমা হয়। তাহলে আমার ধারণা যে তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, একটু ভালো মতো পড়ে নিও। আল্লাহ হাফেজ।